রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ১৭ জনের মধ্যে বাবা, মা ও বোন সহ মোট ১০ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। মধ্যাহ্ন বিরতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, সাক্ষীদের বয়ানে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, আইন অনুযায়ী আগামী ২৯ কর্মদিবসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে। শুরুতেই রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আসামি সোহেল রানার উদ্ভট বক্তব্য প্রচার করে রামিসা হত্যা ও ধর্ষণের বিচারকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। এরপরে আদালত পর্যবেক্ষণে জানান, ধর্ষণ ও হত্যা মামলায় পুলিশ হেফাজতে থাকা আসামিদের বক্তব্য প্রচারের বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে নির্দেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। তিনি সাক্ষ্য গ্রহণের আগে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা আসামিদের সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার দাবি করেন। এই সাক্ষীর সাক্ষ্য থেকে আপাতত একটি জিনিস বলা যায়, সেটা হলো যে আমরা মামলার এভিডেন্স সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার খবর সংগ্রহে আদালতে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি। বিস্তারিত আরো তথ্য জানবো তার কাছ থেকে। সনি, মধ্যাহ্ন বিরতির পর আর কতজন সাক্ষ্য দেবেন, কি বলছেন রাষ্ট্রপক্ষ, আসামি পক্ষের আইনজীবীরা, জানাবেন আমাদের। মৌটুসী, এখন পর্যন্ত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, তবে এখন আরও বাকি আছে ১৭ জন, মোট ১৭ জন সাক্ষী দেবেন। আর আজকে আইনজীবীরা যেটা আমাদেরকে জানিয়েছেন, ১৭ জনকেই তারা চিঠি পাঠিয়েছিলেন সাক্ষী দেওয়ার জন্য। এর মধ্যে ১৫ জন আদালতে উপস্থিত আছেন আর ২ জন আদালতে উপস্থিত নেই, যার কারণে আইনজীবীরা বলছে আজকে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। তো এর মধ্যে ১০ জন ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখন চলছে মধ্যাহ্ন বিরতি। এরপর আসলে আর ৫ জনের সাক্ষী নেবেন আদালত। তো আইনজীবী আজিজুর রহমান দুলু, রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী এই মামলার ক্ষেত্রে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, এই ১০ জন সাক্ষীর ভেতরেই আসলে তারা যে সাক্ষ্য গ্রহণ করেছে, এর মধ্যেই আসলে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যেই প্রমাণ, যেই আলামত, সেটা যেই জবানবন্দি, সেটা কিন্তু তারা পেয়ে গেছেন। যেটা পেয়েছেন সেটাকে যথেষ্টই মনে করছেন তারা। এছাড়াও আরও যেই ৫ জনের সাক্ষী দেবে, সেখান থেকেও হয়তো আরও গুরুত্বপূর্ণ কোনো জবানবন্দি উঠে আসবে। তো এই আজ সকালে আসলে প্রথমে আসার পরেই রামিসার বাবা হান্নান মোল্লা তিনি জানিয়েছিলেন যে তিনি আসলে এই মামলার আসলে সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার এবং আসামির সর্বোচ্চ শাস্তি তিনি চান। এরপর সকালবেলা মোটামুটি আদালতে সকাল ৯টা থেকে ৯:৩০ মধ্যেই কিন্তু আসামিদেরকে কিন্তু কারাগার থেকে এই আদালতে নিয়ে এসে প্রথমে গারদ ঘরে রাখা হয় এবং এরপরে 10:30টার দিকে আসলে আদালতের এজলাসে আসামিদেরকে তোলা হয়, সোহেল রানা এবং তার স্ত্রীকে তোলা হয়। এরপরই মূলত 11:15 দিকে এই আদালতে আসলে সাক্ষীদের জবানবন্দি নেওয়া শুরু করে বিচারক। প্রথমে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা এবং পরে মা, তারপরে তার বোন, চাচা, চাচি এবং প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী যারা যারা এই ঘটনা দেখেছে কিংবা এই ঘটনা প্রথমেই তারা এই ঘটনার সাথে যুক্ত ছিল, অর্থাৎ রামিসা নিখোঁজ হওয়ার পর থেকে কোথায় কোথায় গেছেন, এই সব বিষয় কিন্তু আসলে এই সাক্ষী যারা দিয়েছেন তাদের সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে উঠে এসেছে। এরপরে কিন্তু এই মামলার সাক্ষ্য দিবেন এই মামলার প্রথমে যেসব পুলিশ সদস্য তারা প্রথমে লাশ উদ্ধার করতে গেছেন এবং এই মামলা তদন্তকারী কর্মকর্তা, এছাড়া এই মামলা সুরথাল প্রতিবেদন তৈরি করার ডাক্তাররাও কিন্তু এই মামলার সাক্ষ্য দিবেন। তো এখন পর্যন্ত সর্বশেষে ১০ জন সাক্ষ্য দেওয়া শেষ হয়ে ১০ জন সাক্ষ্য দিয়েছেন এবং আরও ৫ জন সাক্ষ্য দিবেন। আর ২ জনের ব্যাপারে আসলে পরবর্তীতে হয়তো আদালত নির্দেশনা দেবেন পরে কি হয়। তবে আদালতের আইনজীবী আমাদের যেটা বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এই মামলার একটা দৃষ্টান্তমূলক থাকবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। তো ধন্যবাদ সনি, আপনি থাকবেন সেখানে। পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। দর্শক, দায়রা জজ আদালত থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ সনি। ধর্ষণ ও হত্যার মতো অপরাধে যুক্তদের দ্রুত বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব।
এই দায়িত্ব পালন করতে না পারলে ক্ষমতায় থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে নির্যাতনে নিহত 4 বছরের শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিরোধী দলের নেতা আরও বলেন, বাংলাদেশের যেখানে জুলুম হবে জামায়াতে ইসলামী সবসময় মজলুমদের পাশে থাকবে। গত 8ই মে সিলেট সদর উপজেলায় সোনাতলা এলাকা থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করা হয়। এর 2 দিন আগে নিখোঁজ হয় সে। লম্পট যে কাজটি করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে তার দুনিয়া বেঁচে থাকার অধিকার নেই। তাকে দুনিয়া থেকে তার প্রাপ্য নিয়ে বিদায় নিতে হবে। এরকম লম্পটদের শাস্তি যদি কোনো সমাজে না হয় তাহলে লম্পটদের দৌরাত্ম্য বেড়ে যাবে। আমরা লজ্জিত জাতি হিসাবে। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশের দিঘিতে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মাজারের খাদেমরা ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার রাত 8:30টার দিকে মাজারের নারীঘাট এলাকায় এই দুর্ঘটনা হয়। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার রাত 8:30টার দিকে মাজারের নারীঘাটে গোসল করতে নামে শিশু ফাতেমা। এ সময় একটি কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুর চিৎকারে স্থানীয়রা দ্রুত নৌকা নিয়ে দিঘিতে নেমে উদ্ধার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এলাকার লোকজনের সহায়তায় সারা রাত অভিযান চালান। অবশেষে মঙ্গলবার ভোর 5টার দিকে পুকুরের পূর্ব পাশে ফাতেমার মরদেহ ভেসে ওঠে। সকাল 5টার সময় ওকে পাওয়া গেছে মহিলাঘাটের এই সাইডে বালু তোলার জন্য বড় একটা হাইরে আছে, ওই হাইরেটার ভিতরে ওকে পাওয়া গেছে। ওর পায়ে নিচেই কামড়ের দাগ আছে আর উড়োতে 3টে কামড়ের দাগ আছে। মাজারের প্রধান খাদেম ফকির তরিকুল ইসলাম জানান, এই দুর্ঘটনার পর তারা পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে আরো সতর্ক হবেন। আমরা অচিরে খান জাহানের মাজারে আগত দেশি বিদেশি মেহমান তাদের নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে কুমির রাখা যায় বা কুমিরকে সংরক্ষণ করা যায় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। আপনাদের সহযোগিতা চাই যাতে আর দুর্ঘটনা না ঘটে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। একই সঙ্গে পুকুরে থাকা কুমিরটি সরিয়ে নেওয়ার বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপাতত এই ঘাটকে নিরাপদ করা, এই দিঘিকে নিরাপদ করা পর্যন্ত আমাদের এই কুমিরকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে আমরা 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। নিহত ফাতেমা মানসিক প্রতিবন্ধী এক নারীর মেয়ে। মেয়ে মাজার এলাকাতেই বসবাস করতেন বলে জানিয়েছেন খাদেমরা। হাসিবা আলী বর্ণা, ৭১। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে ফরিদপুরের ভাঙা উপজেলার মালিগ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় 5 জন নিহত হন। এ সময় আরও 2 শিশু আহত হয়েছে। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হন। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘ 10 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেন আরিফুল ইসলাম। স্বজনরা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিল। মঙ্গলবার ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙা উপজেলার মালিগ্রামে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দিলে আরিফুল সহ 5 জন নিহত হন। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা এলাকার বাকরা ইউনিয়নের বাড়িয়াডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম, তার মা নূরজাহান বেগম, বোন আয়েশা আক্তার ও ভাই রাকিবুল ইসলাম। অপর নিহত জাহিদ হোসেন ছিলেন প্রাইভেট কারের চালক। রাত 9টার সময় ওরা রওনা দিয়েছে ঢাকা এয়ারপোর্টে। আমার বড় কুটুমকে নিয়ে যখন ভাঙার ভিতরে আইছে তখন ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। করার পরে ঘটনাস্থলে আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী, গাড়ির ড্রাইভার, এই 5 জন জায়গায় মারা গেছে। গ্যাসের একটা গাড়ি ছিল, ট্রাকটা নিচে এই হয়তো ড্রাইভার বোধহয় একটু ঘুমে ছিল। শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, এই ঘটনায় আহত 2 শিশু আশরাফুল ও তাসফিয়া ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আজকে ভোরবেলা ঢাকা থেকে ভাঙামুখী একটি প্রাইভেট কার এবং ঢাকা থেকে ভাঙামুখী একটি ট্রাক যাওয়ার পথে আজকে ভোরবেলায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে আত্মীয়স্বজনরা এসেছে, লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু এলাকায় পণ্যবাহী পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ছেলে নিহত হয়েছেন। এ সময় আরও 2 জন আহত হন।
শাকিলা সিথি, ৭১। বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই ঈদের ছুটির শেষে আজও রাজধানীতে ফিরছে নগরবাসী। ঈদের আগে বাড়ি ফেরায় ভোগান্তি থাকলেও ফিরতি যাত্রা স্বস্তির ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। এছাড়া ট্রেনের সময়সূচিরও কোনো বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে লঞ্চ দেরিতে ছাড়া নির্ধারিত সময়ের 1 ঘন্টা দেরিতে পৌঁছানোর অভিযোগ করেছেন অনেকেই। আরও জানাচ্ছেন শাহাদুজ্জামান সাকিব। ঈদের ছুটি শেষে আবারও ব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল রাজধানীতে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। ঈদের আগে রেলপথে ভোগান্তি নিয়ে বাড়ি ফেরার তিক্ত অভিজ্ঞতা হলেও ফিরতি যাত্রায় স্বস্তির কথা জানালেন যাত্রীরা। কোনো হরানি নাই, টিকিটের দামও বেশি না, আলহামদুলিল্লাহ খুব ভালো। না, টিকিট তো অনলাইনে অগ্রিম টিকিট কাটা হয়েছে, টিকিট নিয়ে কোনো ঝামেলা হয়নি। এমনি কোনো ঝামেলা নেই, ভিড় অনেক, কিন্তু লেট করছে 1 ঘন্টা খানি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় এবার ফিরতি যাত্রায় সময়সূচির কোনো বিপর্যয় ঘটেনি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে নিরাপদে ভ্রমণ করতেছে, এটাই আমাদের পাওয়া। এদিকে সকাল থেকে নৌপথে রাজধানীতে আসতে থাকেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। যাত্রীচাপ তুলনামূলক কম থাকায় স্বস্তির কথা জানান লঞ্চের যাত্রীরাও। যাত্রা ভালো ছিল, যাত্রা ভোগান্তি ছিল, কিন্তু আমাদের যেই লঞ্চ আসার কথা ছিল সেই 4টা 5টা, সেই সবাই 8:30 এখন এইসব পৌঁছেছে। চাপ কম ছিল, কিন্তু ওনার লঞ্চ চালানো ঠিক নাই। তবে কয়েকটি লঞ্চ দেরিতে ছাড়ায় নির্ধারিত সময়ের পরে পৌঁছায় বলে অভিযোগ করেন কিছু যাত্রী। জায়গায় জায়গায় থামায় তেল দিচ্ছে, যেখানে ঘাট ধরার কথা না ওখানে ঘাট ধরছে ওনারা। এই যে এখন বাজে 8:30 বাজে, এই যাত্রীগুলা নিয়ে হয়রানি করাইছে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। ঈদের ছুটি শেষে কাজে ফিরছে মানুষ। বিভিন্ন সড়ক মহাসড়কে পরিবহনের চাপ বাড়লেও যানজট হয়নি। ঘাটে ফেরি ও লঞ্চ পারাপারিও সমস্যা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকালেও কাজে ফেরা মানুষের চাপ ছিল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি এবং লঞ্চ ঘাটে। তবে কোনো যানজট হয়নি, ছিল না ভোগান্তি। দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায় 17টি ফেরি ও 20টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার হচ্ছে। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে নদী পার হয়ে পাটুরিয়া আসা যাত্রীরা সহজেই বাসে চড়ে গন্তব্যে চলে যান। রাস্তায় এবং লঞ্চ পারাপারে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। আলহামদুলিল্লাহ, ঈদ অনেক সুন্দর কাটছে এবং আমরা যে পথে বের হয়েছি পথে কোনো ভোগান্তি নাই, না বাসে না লঞ্চে। ভাড়া বেশি নেয় নাই, ভাড়া ঠিক আছে। যে ওই ঈদের বাজার তো ওই 2-5টা রিক্সা দিক হয়ে যাবে, ওই আর কি। এবার কোনো ভোগান্তি আমরা পাই নাই, ইনশাল্লাহ ভালোভাবে দিচ্ছি এবং ভালোভাবে আসছে। একইভাবে ফিরতি যাত্রায় সিরাজগঞ্জের কড্ডার মোড়, সলকা ও হাটিকুমরুল মহাসড়কের ঢাকামুখী অংশে যানবাহনের চাপ থাকলেও ছিল না যানজট। ঘণ্টার পর ঘণ্টা আটকে না থাকায় স্বস্তি ও স্বাভাবিক গতিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন যাত্রীরা। তবে এই সড়কেও ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 65 কিলোমিটার এলাকায় যাত্রী ওঠানামা করা ছাড়া আর কোথাও যানবাহন থেমে থাকতে দেখা যায়নি। একইভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশেও যানবাহন বাড়লেও যানজট হয়নি। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রী ওঠানামা, গাড়ি পার্কিং এবং অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও হাইওয়ে পুলিশ। বনশ্রী হালদার, ৭১। ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যদের পদত্যাগের দাবিতে মতিঝিলে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। গ্রাহকদের এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রয়েছে জলকামান ও সাজোয়া যান। মঙ্গলবার সকাল 9:30টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এতে কয়েকশো সচেতন গ্রাহক অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা দাবি করছেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন। ধ্বংস করে দিয়ে গেছে, এখন আবার এই সরকার আসছে বাকিটা ধ্বংস করার জন্য। বাকিটা ধ্বংস করার একমাত্র পদ্ধতি হলো তাদের মনোনীত ব্যক্তিকে ওখানে নিয়োগ দেওয়া। ব্যাংক ডাকাত একদিনে এই ব্যাংকটা লুট করে না, 2017 সাল থেকে তিলে তিলে এই ব্যাংকটাকে লুট করেছে। তখন বাংলাদেশ ব্যাংক
কোথায় ছিল? এই বাংলাদেশ ব্যাংক মূলত এস আলমের ক্রিয়ানকে পরিণত হয়েছে। এস আলমকে তারা তিলে তিলে ব্যাংকটাকে লুট করার, গ্রাস করার সুযোগ করেছে। আমরা কালকে মানববন্ধন করেছি এবং আজকেও আমাদেরকে ডাকা হয়েছে মানববন্ধনের জন্য। সবার জন্য আমরা এখানে হাজির হয়েছি। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, এখন পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া বিক্ষোভ মানববন্ধন যে বিষয় হয়েছিল সে নিয়ে গ্রাহকরা কি বলছেন, তাছাড়া কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। সে সচেতন গ্রাহক ফোরামের যে মানববন্ধন এবং বিক্ষোভ চলছিল সেটি কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে। দলটির গ্রাহক ফোরামের যে আহ্বায়ক ছিলেন তিনি একটু আগে ঘোষণা দিয়েছেন আগামীকাল সকাল 11:30টায় বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আবারও কিন্তু তারা শুরু করবেন এবং তারা এটিও ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত এই চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সাথে তারা কয়েকটা দফা জানিয়েছেন। তারা যেটি দাবি করছেন নতুন পরিচালনা পর্ষদ গঠনের, একই সাথে যে আগের যে চেয়ারম্যান ছিলেন নতুন করে ইসলামী ব্যাংকের অভ্যুত্থানের পর যে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছিল সেই চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি তারা জানিয়েছেন। একই সাথে আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলছিলেন যে তারা তাদের অবস্থান থেকে অনার এবং নিয়োগ প্রক্রিয়া সঠিক রয়েছে বলে তিনি এখন পর্যন্ত তাদের অবস্থান অর্ডার লিখেছেন এবং তিনি একটি কথা বলেছেন যে এই যে গোষ্ঠী আসলে আন্দোলন করছে সচেতন নাগরিক ফোরামের যে ব্যানারে সেটি অন্য রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এটি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তবে তার প্রতিবাদ জানিয়েছেন এখানে যে সচেতন নাগরিক ফোরাম আছে সেখান থেকে তাদের প্রতিবাদ জানিয়ে তারা যেটি বলছেন যে এটিকে ভুল খাতে পরিবহন করতে একটি ট্যাগিং রাজনীতির মাধ্যমে এটিকে একটা ট্যাগিং রাজনীতির দিকে নিয়ে যেতে যাচ্ছে মুখপাত্র, এমনটাই কিন্তু তারা প্রতিবাদও জানিয়েছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত আজকের মতো কর্মসূচি কিন্তু শেষ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আগামী কাল সকাল 11:30টায় তারা বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এবং মানববন্ধন একই সাথে 11:30টা থেকে দিনব্যাপী চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। একটু জানিয়ে রাখি যে নতুন চেয়ারম্যান ঘোষণা হয়ে গেল কয়েকদিন আগেই, কিন্তু যখন ঈদের ছুটিটা শুরু হয় সেই সময় কিন্তু নতুন চেয়ারম্যানকে ঘোষণা করা হয় এবং ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যানকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করা হয়। তা সেখান থেকেই কিন্তু আসলে এই ইসলামী ব্যাংকের অস্থিরতাটা শুরু হয়, গুঞ্জন শুরু হয় এবং যাকে খুরশিদ আলম ইসলাম এবছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বাজেটের শেষে নির্বাচন নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী বলেন ঢাকার 2 সিটির জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রমে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে 48 ঘন্টায় রাজধানী পরিষ্কার করা হয়েছে, সেই সাথে গাফিলতি পেলে ব্যবস্থাও নেওয়া হয়েছে। পরিকল্পিত নগর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সুয়েরেজ লাইনগুলো তারা ডাইভার্ট করে আমাদের যে দাসারকান্দি যে ট্রিটমেন্ট প্ল্যান আছে ওয়াসার সেখানে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আছে এবং সেই প্রকল্প তারা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এটি অ্যাপ্রুভালের জন্য অনুমোদনের জন্য একনেকে পাঠিয়ে দেব। একটু সময় দিতে হবে, ওই সময়ের মধ্যে আমাদের পরিষ্কার কার্যক্রম রাজুকের এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অব্যাহত থাকবে। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ব্যাংকিং ব্যবস্থায় সরকারের অযাচিত হস্তক্ষেপ প্রত্যাহার, প্রশাসনকে নিরপেক্ষ রাখা সহ বিভিন্ন দাবিতে রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। বিরোধী দল হিসেবে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি যৌক্তিক দাবি আদায়ে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি। জুনে 3 বিভাগ ও জুলাইয়ে রাজধানী সহ আরও 3 বিভাগে গণসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব আন্দোলনে অংশ নেবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটও। আরও জানাচ্ছেন শাহাদুজ্জামান সাকিব। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর 2/3 আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি, আর দ্বিতীয় সর্বোচ্চ আসন নিয়ে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় আসে জামায়াতে ইসলামী। তবে শপথের পর থেকেই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংসদ ও রাজপথে সরব দলটি। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা বিবৃতিতে প্রতিবাদ করলেও জুলাই সনদের দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন করছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই মধ্যে জোটের পক্ষে বিভাগীয় সমাবেশও শুরু হয়েছে।
জুলাই সনদের দাবির সঙ্গে সমসাময়িক আরও কয়েকটি দাবি যুক্ত করে চলতি মাস থেকে দেশব্যাপী আরও বড় পরিসরে আন্দোলনে নামতে চায় বিরোধী দলগুলো। জামায়াতের এই নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ব্যাংকিং ব্যবস্থায় সরকারের অযাচিত হস্তক্ষেপ প্রত্যাহার এবং প্রশাসনকে নিরপেক্ষ রাখার দাবিতে জোরালো আন্দোলনে যেতে চান তারা। আমরা চাচ্ছি রাজনীতির প্রতিবাদের বা রাজনীতিতে কিছুটা বিহেভিয়ারাল গুণগত পরিবর্তন। মানুষ যখন সিকিউরিটির জন্যই তো ব্যাংকে টাকা রাখে, বিশ্বাস করে, তো যার কারণে সেই লুটপাট করে চলতেছে, তো ব্যাংকিং ব্যবস্থা একেবারে ধস নেমে যাবে এটা যদি হয়। তো এটাও নেশনকে কিছুটা অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপ সরকার নিয়েছে, যেটা একেবারে অনিবৃত্ত, নিন্দনীয়, ঘৃণ্য এবং দেশের বিরুদ্ধে একটা সরাসরি শত্রুতার বলেই আমার মনে হয়। যুদ্ধ ঘোষণা করছে নীতিগতার বিরুদ্ধে। দলীয়করণটাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করার পিছনে একটা বড় কারণ। কারণ আপনার লোক বসেছেন, আপনার লোক সে কিছু করছে না, আপনি তার উপর শাস্তি দিতে পারাটা তো অনেক কঠিন। স্থানীয় সরকার নির্বাচনে 11 দলের কোনো জোট না থাকলেও চলতি মাসে শুরু হওয়া আন্দোলনে সব দলের অংশগ্রহণ থাকবে বলেও জানান জামায়াতের এ নীতি নির্ধারক। 11 দল তো তৈরি হয়েছে একটা জাতীয় প্রেক্ষাপট, এবং সেখানে আমরা আন্দোলন এবং জাতীয় নির্বাচন আর জিতলে সরকার গঠন, এই তিনটা মূলনীতির ভিত্তিতে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জাতীয় নির্বাচনের জন্য জোট, আর স্থানীয় নির্বাচনের জন্য যেখানে যেখানে সম্ভব হবে আর যেখানে নাইলে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা। তো এটা আমরা আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি এবং তারা অনেকেই মোটামুটি কনভিন্সড আছে। ঠিক আছে, জুনে চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এবং জুলাইয়ে রংপুর, সিলেট ও বরিশাল সহ ঢাকায় বড় গণসমাবেশের পরিকল্পনা রয়েছে জামায়াতের। আমরা একটু ভয়েস রেজ করবার, শক্ত করে ভয়েস রেজ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে গাড়ির ড্রাইভারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, আর তাই ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট ভিত্তিক করা হচ্ছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি জানান, কোন ড্রাইভার কতবার আইন লঙ্ঘন করেছে সেই সব তথ্য তাদের লাইসেন্সের পয়েন্টে যোগ থাকবে, আর এআই দিয়ে দেয়া মামলার অর্ধেক জরিমানা ড্রাইভারকে করা হবে বলেও জানান এই কর্মকর্তা। মহিম মিজানের রিপোর্ট। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ক্যামেরা। গুলশান, কারওয়ান বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত এআই ক্যামেরা সার্বক্ষণিক সক্রিয় থাকায় ট্রাফিক আইন ভাঙলে গুনতে হচ্ছে জরিমানা। একই সঙ্গে চালকের লাইসেন্সে যুক্ত হচ্ছে ডিমেরিট পয়েন্ট। আইন লঙ্ঘন শনাক্ত হলেই গাড়ির নাম্বার প্লেটের শনাক্তের তথ্য ফুটেজ ডিএমপির সার্ভারে পাঠানো হচ্ছে। ই প্রসিকিউশন শাখা তা অনুমোদনের পর হচ্ছে মামলা। তবে এই উদ্যোগকে সহায়তা না করে উল্টো কিভাবে ফাঁকি দেয়া যায় সেই চেষ্টাও করছে অনেকেই বলে জানান ডিএমপি। ঈদের আগে নাম্বার প্লেট ঢেকে রাখার এমন এক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 3টা ডিজিট আটকে দিয়ে তারপর হচ্ছে রাস্তাটা এই পরিভ্রমণ করেছেন। তিনি হয়তো ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে তার দোষ স্বীকার করেছেন এবং সেক্ষেত্রে তার যে সাজা যেটা দেওয়া আছে সেটা হয়তো বা দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র একটা জিনিস করার চেষ্টা করেছি, যে সেটা হলো যে ডিএমপির যে সক্ষমতা, যে জায়গাটা, যে একেবারেই কেউ যদি ট্রাফিক আইন ভায়োলেশন করতে চায় এই প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে হয়তো বা আমাদেরও কাজ করার সুযোগ আছে। আমরাও হয়তো বা তাদেরকে বের করে নিয়ে আসা, যদিও আমাদের কষ্ট হয়ে যায়, বের করতে পারবো। তবে বসে নেই পুলিশ, তারা বলছে চতুরতা করে কোনোভাবেই পার পাওয়া যাবে না। মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, কাউকে বিচারের গোড়ায় দাঁড় করানো, কাউকে সাজা দেওয়া, এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। অস্পষ্ট নাম্বার প্লেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা জানান ট্রাফিকের এই শীর্ষ কর্মকর্তা। জানান, মামলার সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নয়, মানুষকে আইন মানতে সচেতন করাই মূল লক্ষ্য। আর এখন থেকে 50% মামলা দেয়া হবে গাড়ির মালিকের পরিবর্তে ড্রাইভারকে। আমাদের দেশে তো সেলফ ড্রাইভ একেবারে অনেক কম, তো গাড়িটা চালায় হচ্ছে চালক। এখন এই চালকের দেখা যাচ্ছে সে ধরাছোঁয়ার বাইরে থাকে, তার কিছু হয় না। আমরা যেটা চেষ্টা করছি যে ন্যূনতম পক্ষে 50% মামলা আমরা এই নাম্বার প্লেট মালিককে না দিয়ে এখন আমরা চালককে দিই। একই সঙ্গে ডিমেরিটস পদ্ধতিতে তার ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে। তো এই
পয়েন্ট যদি আমরা কাটতে না পারি, পয়েন্ট কাটা যদি না যায়, কি আপনি যখন আপনার প্রতিষ্ঠানে একজন চালক খুঁজবেন তখন নিশ্চিতভাবে আপনি একটু ভেরিফাই করার চেষ্টা করবেন যে ওর পয়েন্ট কত আছে, আসলে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কত। এখনো পর্যন্ত 130টি এই ক্যামেরা বসানো হয়েছে। 1 বছরের মধ্যে 120টি গুরুত্বপূর্ণ স্থাপনা বসবে এই ক্যামেরা। রাস্তা ছাড়াও জনগুরুত্বপূর্ণ 500 স্থানে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা আছে বলে জানায় ডিএমপির এই অতিরিক্ত কমিশনার। মহিম মিজান, 71, ঢাকা। বেসরকারি হাসপাতালগুলোকে মোট বেডের 10% ডেঙ্গু রোগীদের জন্য ফ্রি রাখার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা সহজলভ্য করতে চিকিৎসকদের ফ্রি বেড ও ভাড়া নেওয়া যাবে না। রোগী শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করবেন। সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশীজনদের নিয়ে আয়োজিত বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ধনী দরিদ্র নির্বিশেষে সব ধরনের ডেঙ্গু রোগীর পরীক্ষা নিরীক্ষায় 80% ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের বাড়ির ছাদে বা গ্যারেজে পানি জমে লার্ভা সৃষ্টি হলে তাদের জরিমানা করা হবে। লার্ভা মারার জন্য বদ্ধ পানিতে ভারত থেকে আমদানি করা ট্যাবলেট ব্যবহারের নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারা দেশে 3 মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করতেছি ডেঙ্গু যাতে জিরো থাকে। লেটার সি কি হয়, আমরা তো পরিচ্ছন্নতায় যাচ্ছি, ওষুধ ছিটাবো, কি হবে এটা তো বলতে পারবো না, কি হয় যেতে। আগামী শনিবার সকাল 10টায় আপনাদেরকে একটা আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইরা। আগামী শনিবার সকাল 10টায় ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ এবং সকল বিভাগীয় শহর, সকল জেলা শহরে একযোগে আমরা ব্যানার নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা র্যালি করব। আপনারা শামিল হবেন। সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নার্সের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেরিন সুলতানা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে অসুস্থ ছিলেন। তবে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার অবনতি হলে রবিবার তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। জেরিন সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তিনি কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হবে। পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহটি 3 জুন পর্যন্ত অব্যাহত থাকবে। 4 ও 5 জুন সারা দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে টেকনাফে মৌসুমী বায়ু বৃষ্টি শুরু হবে। এরপর তা চট্টগ্রাম ও দেশের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হবে। জুনের মাঝামাঝি সময় থেকে বর্ষাকালের বৃষ্টি শুরু হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা খুলনাতে রেকর্ড করেছে 38 ডিগ্রি, কিন্তু বাতাসে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার থাকার কারণে মানুষের ভিতরে ব্যবসা গরমটা বেশি অনুভূত হচ্ছে। এবং এই যে কন্ডিশন, এটা আগামী আরও 2 থেকে 3 দিন কন্টিনিউ করে, বিশেষ করে দেশের ওয়েস্টার্ন পার্ট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, এইসব জায়গাতে বৃষ্টি হতে একটু সময় লাগবে। আশা করতে পারি যে 10 থেকে 15 তারিখের ভিতরে সারা দেশে বর্ষার বৃষ্টি শুরু হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।